চট্টগ্রামে করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, রাজধানীতেও উপচে পড়া ভিড়। কোভিড-19-এ ঢাকার বাইরে ৭৫ জনের মৃত্যু, কমেছে সংক্রমণও। আগস্টের প্রথম ১৬ দিনেই ডেঙ্গু আক্রান্তে হারিয়েছে ৩,৫০০। ২০১৯-এর প্রাদুর্ভাবে ঢাকার ২ সিটির অবহেলায় বিচার বিভাগীয় তদন্তের শুনানি হয়নি আজও। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ১৩০০ কোটি টাকা লোপাটে একে অপরের ওপর দায় চাপালেন ঊর্ধ্বতনরা। সাবেক এমডি সহ ৫ জনকে দুদকের জিজ্ঞাসাবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। দেশে ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার সংস্কৃতি থেকে এখনও বের হতে পারেনি দলটি। বিএনপি এখনও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে উঠে আসে বিএনপির রাজনীতির কথা। ভাষায় গালিগালাজ পর্যন্ত করেছে বেগম জিয়া, এদেশের মানুষ শুনেছে। আর তামাশা করবেন না, আর প্রহসন করবেন না। নিজেরাই শিষ্টাচার বর্জিত আচরণ করছে আর আমাদের উপর দৌড় চাপিয়ে দিচ্ছে। দলটির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বিএনপি। সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এদেশে ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। সভায় আওয়ামী লীগ নেতারা বিএনপি সরকারের আমলের নানা সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দলটি দেশে এখনো অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। বিএনপি জামাত সেই ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, ২০০৪-এর ঘাতক এবং তারা এর পরেও ২০১৩-১৪ সালেও অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই সন্ত্রাস শেষ হয় নাই। এই বিএনপি জামাত যারা এখনো চায় বাংলাদেশ হবে পাকিস্তানের একটি কনফেডারেশন, বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্র করতে চায়, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। এ সময় আফগানিস্তান ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ নেতারা। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর খায়েশ পূরণ হবে না বলেও মন্তব্য করেন তারা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশে কমতে শুরু করেছে করোনায় মৃত্যুর সংখ্যা, নিম্নমুখী শনাক্তের হারও। হাসপাতালে শয্যার সংকট কিছুটা কমলেও এখনও মিলছে না আইসিইউ। রাজধানীর বাইরে সারা দেশে এখন পর্যন্ত ৭৫ জন মারা গেছেন। সর্বাধিক মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ১৬ জন। শনাক্তের হার সর্বোচ্চ বরিশালে ৩৯.৩৬%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রাণঘাতী করোনায় কমেছে মৃতের সংখ্যা, সংক্রমণের হার কমায় হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ কম। যারা ভর্তি আছেন তারা বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে, তবে শয্যা খালি নেই আইসিইউতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জনই ময়মনসিংহ জেলার। শনাক্তের হার ১৮.৪%। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাওয়া যাচ্ছে, কোনো রোগীর অক্সিজেনের কোনো ঘাটতি নেই। কিন্তু আইসিইউর প্রবলেমটা যদি একটু উন্নতি হইতো তাহলে আমাদের রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমতো। রোগী নেওয়ার সময় দেখা যাইতেছে যে আইসিইউতে সিট থাকে না, যার জন্য রোগী মারা যাইতেছে। ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। এদের ৭ জনই বিভিন্ন উপজেলায়। ২,২৫০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৪৩৮ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে। ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৮৯ জন। বেড ফাঁকা থাকছে, বেডের আর অত সংকট নাই। আগে যেমন ছিল একটা বেডের জন্য অনেকজন চাপাচাপি, এখন মোটামুটি ফাঁকা থাকছে বেড। আগের তুলনায় ওয়ার্ডে রুগী একটু পরিমাণ কম, সুস্থ হচ্ছে মানুষের। ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ৯ ও খুলনায় ৭ জনের মৃত্যু হয়েছে। দুই জেলারই শনাক্তের হার ২৪% কম। বর্তমানে যে পরিমাণ মৃত্যু হইতেছে সে পরিমাণ আপনার যদি আইসিইউর একটু বেডের পরিমাণ সংখ্যা বাড়ায় তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে।
6 জন করে মারা গেছেন যশোর ও ফরিদপুরে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। শনাক্তের হার সর্বোচ্চ 39.36%। নিজেদের ওষুধ সব বাইরে থেকে কিনতে হইতেছে। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 4, ঝিনাইদহ ও সাতক্ষীরায় 3 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। সংক্রমণের হার কমতে শুরু করলেও এখনও দ্বিতীয় ঢেউয়ের চূড়ার চেয়েও উপরে। গেল এক সপ্তাহে দেশে রোগী শনাক্ত হয়েছে এ যাবৎকালের 5ম সর্বোচ্চ। এমন অবস্থায় সবকিছু খুলে দেয়ায় ব্যক্তিগত সুরক্ষার বাইরে করোনা টিকা একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড হাসপাতালে এখনো লেগে আছে ভিড়, যদিও চাপ অনেকটাই কম আগের চেয়ে। স্বজনরা জানাচ্ছেন এখন তুলনামূলক সহজেই মিলছে কোভিড রোগীর শয্যা। আমরা সরাসরি এখানে নিয়ে আসছি, বেড খালি ছিল, আমাদের সিট পেতে কোনো প্রবলেম হয় নাই। অনেক প্রেশার ছিল 15 দিন আগে, এখন আগের তুলনায় কিছু কম। ওনারা ওই রিপোর্টগুলি দেখে আমাদের সাথে সাথে ভর্তি করে দিয়েছে। আগে তো আসলে সিট পেতে রোগ বসে রাখতো, বাইরে থেকে সিট অ্যাভেলেবেল সিট পাওয়া যাচ্ছে। প্রতি ওয়ার্ডে 2-3 করে খালি আছে। আগে তো সিটই ছিল না, সিট না থাকার কারণে লোক ফেরত গেছে। তবে রোগী কমলেও কাটেনি উদ্বেগ, আসেনি স্বস্তিদায়ক পরিস্থিতি। এখনও রাজধানীর সরকারি কোভিড হাসপাতালগুলোতে ভর্তি রোগী 2,500 ছুঁই। বেসরকারি হাসপাতাল মিলে প্রায় 3,500। গত এক সপ্তাহে সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছেন 65,207 জন। সপ্তাহে এত পরিমাণ কোভিড আক্রান্ত শনাক্তের নজির দেখা গেছে কেবল 4 বার। ধীরে ধীরে কমতির দিকে থাকলেও এখনও সংক্রমিত শনাক্ত হচ্ছে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চূড়ার তুলনায় অনেক বেশি। বিধিনিষেধ শিথিলে এরই মধ্যে যাপিত জীবনের সবই এখন স্বাভাবিক ছন্দে। এ অবস্থায় কোভিড পরিস্থিতিও যে কোনো দিকে মোড় নেওয়ার শঙ্কা। তাই টিকাতে একমাত্র সমাধান বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা ভয়াবহ ঝুঁকির মধ্যে এখনো আছি, আমাদের মৃত্যুহার এখনো অনেক বেশি। উদ্বেগ কখনো কোনোভাবেই কমবে না। আমরা প্রথম ওয়েভ দ্বিতীয় ওয়েভের চেয়ে এখনো বেশি আছি। ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি এক্সিট স্ট্র্যাটেজি। এর বাইরে আর কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কোভিডের চোখ রাঙানি থেকে মুক্তি পেতে বর্তমানের তুলনায় টিকা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনার টিকা নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় নগরবাসীকে। কেন্দ্রে কেন্দ্রে লেগে যায় হুড়োহুড়ি। পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত টিকার মজুদ আছে চট্টগ্রামে। শফিকুল আলমের প্রতিবেদন। টিকা পাওয়া যাবে কিনা এমন সংখ্যায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন টিকা কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় ভ্যাকসিন প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়লে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমলেও অনেকের মুখে ছিল নানা অভিযোগ। খুব জাম, কোনো ডিসটেন্স নাই, একজনের সাথে একটা ধাক্কাধাক্কি করে লাইন দিয়েছি আমরা। সকালবেলা আইয়া বসে রয়েছি, এ পর্যন্ত আজ দিনের 12টা একটা বাচ্চা পাই নাই। বলতেছে দেখি নাকি 3টার পরে দেবে। টিকা না পাওয়ার কারণে বিদেশ যাত্রা নিয়েও নিশ্চয়তায় আছেন প্রবাসীরা। প্রবাসী যারা আছি তারা তো কেউ এখনো দুবার ফ্লাইট খোলার কোনো নিউজ নাই, যেহেতু ভ্যাকসিন মারার প্রতি সবাই অপেক্ষা করতেছে। এই মাসের মধ্যে আমাদের ফ্লাইট চালু হবে ওমানের, আমরা কিভাবে যাব? ঠিক আছে। চট্টগ্রামে টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরির পর গত 15ই আগস্ট রাতে 3,34,000 টিকা আসলে কেটে যায় সংকট। দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে সিভিল সার্জন জানান পর্যাপ্ত টিকা আছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকায় রাজধানীতে দেয়া হয় সিনোফার্মের প্রথম ডোজ। তবে SMS এবং টিকা কার্ড না দেখাতে পারলে কাউকেই দেয়া হয়নি টিকা। আজকেও কেন্দ্রে কেন্দ্রে চোখে পড়েছে ভিড়। এদিকে রেজিস্ট্রেশনের পরও করোনার টিকা না পাওয়ায় আটকে আছে অনেক প্রবাসীর বিদেশ যাত্রা। মডার্নার মজুদ না থাকায় প্রথম ডোজে সিনোফার্মের টিকা নিতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তাতেও উৎসাহের ঘাটতি নেই। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রার্থীদের দীর্ঘ সারি। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই মানুষের সারি নেমে আসে রাস্তা পর্যন্ত। কিন্তু মানুষ অনুযায়ী পর্যাপ্ত টিকা না থাকায় মাঝপথে বন্ধ হয়ে যায় সিনোফার্মের টিকা দেয়া। এতে ক্ষোভ জানান অনেকে। সকাল 7টা বাজে ঢুকছি, একটু সোলো। মাঝের মধ্যে ভ্যাকসিন শেষ হয়ে গেছিল, গাড়িটা জামের মধ্যে ছিল, আসতে একটু লেট হয়েছে। তবে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও যারা টিকা পেয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্টিল স্যাটিসফ্যাকশন হচ্ছে কি আমি লাস্ট পর্যন্ত ভ্যাকসিনটা দিতে পারছি, তো আই এম হ্যাপি আর কি, আই এম স্যাটিসফাইড। এদিকে ভিসা হয়ে গেলেও এখনো টিকা না পাওয়ায় বিদেশ যাওয়া আটকে আছে অনেক প্রবাসীর। দূর দূরান্ত থেকে ছুটে এসেও টিকা না পেয়ে
উদ্বেগ জানিয়েছেন তারা। আমি একজন প্রবাসী, আমি গত 10 তারিখে রেজিস্ট্রেশন করছি টিকার জন্য, এখন পর্যন্ত SMS আসে নাই। নতুন আসলাম, টিকা হইলে যাইতে পারবো ইনশাল্লাহ। সিনোফার্মের পাশাপাশি রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আগস্টের প্রথম 16 দিনেই ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে 3,500। মশক নিধন কার্যক্রম কার্যকর না হলে এ মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে 2019-এর ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের জন্য ঢাকার 2 সিটের অবহেলার বিচার বিভাগীয় তদন্তের শুনানি এখনো হয়নি। কোভিড-19-এর বেসামাল পরিস্থিতির মধ্যে নতুন আতঙ্ক ডেঙ্গু। রাজধানী জুড়ে এডিস মশার তাণ্ডবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় 2 সিটির বাসিন্দারা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বাদ পড়ছেন না কেউই। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 6,500 ছাড়িয়েছে। আগস্টের প্রথম 17 দিনেই যা 3,500। ডেঙ্গুর উপসর্গ নিয়ে 25 জনের মৃত্যুর তথ্য দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR। আমাদের এলাকায় অনেক মশার কয়েল, মশারি এত কিছু ব্যবহার করার পরেও মশা আপনার নিধন হচ্ছে না, শুধু কামড়ায়। দিনও যেরকম মশা, রাত্রেও এরকম মশা, অনেক মশা বাসায়। অন্যদিকে রাজধানীতে ডেঙ্গু হটস্পট হিসেবে 5টি এলাকা চিহ্নিত হলেও বর্তমানে এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। আস্তে আস্তে কিন্তু স্পট বাড়তেছে। এখনই সময় আমাদের ডেঙ্গুর মশার বংশবিস্তার না হলে কিন্তু পুরো ঢাকাকেই আক্রান্ত করতে ফেলতে পারে। এমন অবস্থায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি 2019 সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির জন্য দায়িত্বশীল সংস্থা দুটির আংশিক অবহেলার কথা উঠে এসেছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে। কিন্তু সেই প্রতিবেদনের শুনানি এখন পর্যন্ত হয়নি। মশক নির্মূল এর ক্ষেত্রে 2 সিটি কর্পোরেশনের আংশিক দায় আছে। রিহাবের নির্মাণাধীন বিল্ডিং এর মধ্যে মশকের লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং সেটিকে নির্মূল করার জন্য কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা যেটি, সে বিষয়ে মূলত একটি সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদনের দ্রুত শুনানি শেষ হলে হাইকোর্ট ডেঙ্গু পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় গাইডলাইন দিতে পারবেন বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। তদন্ত রিপোর্ট অলরেডি চলে আসছে, বেশ অনেকদিন হলো। এটা জরুরি ভিত্তিতে এটা শুনানি হওয়া উচিত। কিছু নির্দেশনা আসছে, এনসুইং যে সিচুয়েশন ডেঙ্গু পরিস্থিতি, সেটা অনেক ইফেক্টিভ হবে এবং 2 সিটি কর্পোরেশন এবং সরকার একটা গাইডলাইন পাবে। এমনকি যারা দায়িত্বে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, দাবি আইনজীবীদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র ও গুলিসহ ছাত্রদলের সাবেক নেতাসহ 2 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য কাউকে সরবরাহ করতে এই 2টি অস্ত্র আনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও বিশেষ কোনো দিবসকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে সীমান্ত এলাকার অস্ত্র ব্যবসায়ীরা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এ সময় অস্ত্র, গুলিসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জানিবুল ইসলাম জোসি ও বাসির আলীকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, জোসি একসময় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। উদ্ধার করে 2টি অস্ত্রের কোনো লাইসেন্স নেই। জোসি ছাত্রদলের সাবেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সে ফ্রন্টলাইনার একজন। এদের সাথে আরো কারা কারা জড়িত এই বিষয়গুলো আমরা তদন্তে আনবো, যে আরো কেউ জড়িত কিনা, তারা ঢাকা শহরকে কোনো অশান্ত করার বা কাউকে সরবরাহ করার জন্য এই পিস্তলগুলি এনেছে কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। এর আগেও দেখেছি কোনো সময় অশান্ত করার জন্য হলে বর্ডার এলাকায় কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী আছে, তারা এগুলি সাপ্লাই দেয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং সেই ধারাবাহিকতায় এই ঘটনাগুলি ঘটছে কিনা সেটা আমরা খতিয়ে দেখা হচ্ছে। এগুলি মূলত ইন্ডিয়া মেড হয়। এদিকে অপর অভিযানে ডিবির টিম যাত্রাবাড়ি থেকে অজ্ঞান ও মলম পার্টির 5 সদস্যকে গ্রেফতার করেছে। এই চক্রটি খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার চালক ও যাত্রীদের অজ্ঞান করে নগদ টাকা ও গাড়ি ছিনতাই করত। আইনশৃঙ্খলা বাহিনী যারা আরো সতর্কতার সাথে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ডিগ্রি পাস ফয়সল মোবারক কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। কথিত এক রসায়নবিদকে সঙ্গে নিয়ে নিজেই একসময় বানালেন নকল ওষুধ তৈরির কারখানা, যেখানে
আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হতো সব ধরনের ঔষধ। উৎপাদিত ঔষধ রাজধানীর মিটফোর্ড হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে। রাজধানী ও কয়েকটি জেলায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দেশ জুড়ে এরকম চক্র আছে কয়েকটি। বুলবুল রেজার রিপোর্ট। গ্যাস্ট্রিক থেকে শুরু করে জীবন রক্ষাকারী সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে কারো বোঝার উপায় নেই, সবই নকল। করোনা মহামারীর মধ্যেই দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ঢাকা, সাভার ও পিরোজপুরে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল ওষুধ তৈরির এই চক্রটির নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। তাদের কারখানায় উৎপাদিত ওষুধ সারা দেশে ছড়িয়ে দিতে চক্রের সদস্যরা ব্যবহার করত বিভিন্ন কুরিয়ার সার্ভিস। চক্রটির মূল হোতা ফয়সাল মোবারক, যিনি একসময় ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আতিয়ার নামে এক রসায়নবিদের সঙ্গে পরিচয়ের পর নকল ওষুধ তৈরির বিষয়টি তার মাথায় আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতিয়ার বিভিন্ন ফর্মুলা দিতেন ফয়সালকে। কেমিক্যাল সরবরাহের দায়িত্বে ছিল মুহিব। নকল ওষুধে মোড়ক লাগাতেন নাইম। নাসির, ওয়াহিদ, রবিন, ফয়সাল, ইব্রাহিম ও মামুন পাইকারি ক্রেতা। তাদের হাত ধরেই মিটফোর্ড হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। ভুয়া ওষুধ বানিয়ে এগুলি যদি বিক্রি করে আমাদের কঠোর অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে। দয়া করে এই কাজগুলি করবেন না। জেনেশুনে যেসব দোকানদার এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা হচ্ছে একটি চক্র, এরকম চক্র অনেকেই থাকতে পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কাগজে প্রতিষ্ঠানের নামে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ১৩০০ কোটি টাকা লোপাটে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের একে অপরকে দোষারোপে শেষ হয়েছে দ্বিতীয় দিনের দুদকের জিজ্ঞাসাবাদ। তবে অর্থ লোপাটের ঘটনা স্বীকার করলেও এই লোপাটে জড়িত নন বলে দাবি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের। এসএ এন্টারপ্রাইজ, মুন ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ, সুগদা লিমিটেড, হাল ইন্টারন্যাশনাল, জি&জি এমন ২০ প্রতিষ্ঠানের নামে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ১৩০০ কোটি টাকা লোপাট হয়। এসব প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে নেই। দুদকের তদন্ত বলছে ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্ব নিশ্চিতে পরিদর্শন করাই হয়নি। ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি শাহরিয়ার সহ পরিচালনা পর্ষদের সহযোগিতায় পিকে হালদার এই অর্থ ঋণের নামে হাতিয়ে নেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এতে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কাগজে প্রতিষ্ঠানকে ঋণ দেয়ায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে দোষারোপ করেন কর্মকর্তারা। আমরা যা করছি সমস্ত তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। দ্বিতীয় দিনে ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের তদন্ত দল। জিজ্ঞাসাবাদ শেষে ঋণ লোপাটে বা আত্মসাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবে অর্থ লোপাট হয়েছে সেটি সত্য। নো কমেন্ট। মানে কি অভিযোগ যেটা বলছে সেটা সত্য? নো কমেন্ট, নো কমেন্ট, এট দিস মোমেন্ট নো কমেন্ট। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। জি, আমরা নিছি এরকম কোনো অভিযোগ নাই। ওরা প্রমাণ করতে পারলে তো ফাঁসি হবে। হোক। বুধবার তলবের তালিকায় থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের কর্মকর্তাদের ৭ জন ছিলেন অনুপস্থিত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ আইসিসির। ১৭ অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু টাইগারদের মিশন। ফাইনাল ১৪ নভেম্বর। ভালো করার প্রত্যাশা মাহমুদুল্লাহর। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়ছে ইলিশের সরবরাহ। প্রতিদিনই আসছে ৩০ থেকে ৪০ মেট্রিক টন ইলিশ, কিন্তু কমছে না ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকায়। দাম ভালো পেয়ে খুশি জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। জেলা ফিশিং বোট মালিক সমিতির দাবি, সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সুফল পাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাকখালী নদীর তীরে ভিড়ছে একের পর এক ইলিশের ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে ২ থেকে ৩ হাজার ইলিশ, যা নেওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। ঝুড়ি ভরা বড় বড় ইলিশ, যা দেখে খুশি জেলে ও ট্রলার মালিক। ইলিশ বিক্রির হাকডাক চারদিকে।
ভালো দাম পেয়ে দারুণ খুশি জেলেরা। দুটি আমাদের 60 লাখ টাকা বিক্রি হয়েছে, এটিও আশা করতেছি 30-35 লাখ টাকা বিক্রি হবে। প্রচুর মাছ পাইছি, মাছ পাইয়া বিক্রি করতেছি, অনেক আনন্দ লাগতেছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ, তবুও কমছে না দাম। বড় আকারের ইলিশ হওয়ায় সারা দেশে সরবরাহ করে চড়া দাম পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। বড় বড় ইলিশ 1 লাখের উপরে চলতেছে 100-তে। এই বছরের মতো বড় ইলিশ আমরা জীবনে কখনো দেখি নাই। অন্যান্য বছর আমরা যে রেট পাইতাম, যে দাম মূল্য পাইতাম, তার 3 গুণ পাচ্ছে এই বছর। মাছটাও বেশ বড়। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বাড়ায় রাজস্ব আদায়ও দিন দিন বাড়ছে। মৎস্য অবতরণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে ইলিশের অবতরণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে অবতরণ বৃদ্ধি পাওয়ায় আমাদের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে। গেল 10 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ হয়েছে 468 মেট্রিক টন মাছ, যার মধ্যে ইলিশ রয়েছে 296 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কম শুল্কে চাল আমদানির অনুমোদনে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। বাজারে চালের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। বাবুল হোসেনের ছবি ও SM রাশিদের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে। মিনিকেট চাল 54 টাকা থেকে কমে 52 টাকায়, বাসমতি 62 টাকা থেকে কমে 58 টাকা, স্বর্ণা 46 টাকা থেকে কমে 43 টাকায় বিক্রি হচ্ছে। সরু জাতের সকল চালের দাম 50 কেজির বস্তায় কমেছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। আমরা চাউলের দাম যদি একটু কম হয় তাহলে আমরা একটু বেঁচে যাই। যেভাবে কমছে যদি আরেকটু নিম্ন গতিতে আসে তাহলে আশা করা যায় সাধারণ গরিব মানুষ কিছুটা হয়তো বাঁচতে পারবে। চাল আমদানির ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলারগুলোতে চাল ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বলে দাবি মিল মালিকের। আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে ধান চাউল ক্রয় করছি, এইভাবে যদি বেচা কিনা না হয় আমরা তো লোকসানের ভিতরে পড়ে যাচ্ছি। সরকারের আমদানিকৃত চাউলের দাম যদি কেজিতে 5 টাকা 6 টাকা তার চেয়ে কম হয়, তাহলে মিল মালিকদের যে চাউল এখন বর্তমান মিলে মজুদ আছে তার থেকে আমরা মনে করি যে প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা তাদের লস হবে। এদিকে আমদানিকৃত চাল মজুদ বন্ধে বাজার মনিটরিং এর দাবি জানান খুচরা ব্যবসায়ীরা। এলসির চাল আপনার যদি ওরা প্যাকেট করে সেক্ষেত্রে বাজারজাত করে তাহলেই তো একটা সমস্যা। দুষ্কৃত ব্যবসায়িক যাতে কাজ না করতে পারে সেটা হচ্ছে প্রশাসনের একটু দৃষ্টি রাখতে হবে। চাল মজুত করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। কেউ যদি বাজার অস্থিতিশীল করে, অস্থিতিশীলতার উদ্দেশ্যে যদি মজুত করে সেটা অবশ্যই গর্হিত কাজ। এর জন্য মজুত বিরোধী আইনে তার জরিমানা হতে পারে, চালও জব্দ করা হতে পারে, এমনকি তাকে দ্রুত বাজারজাতকরণের আদেশও সরকার জারি করতে পারে। কুষ্টিয়া জেলা মিল মালিক সমিতির তথ্য মতে খাজানগরে চালের মোকামে প্রতিদিন 150 মেট্রিক টন চাল বিক্রি হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজে আসছে না ব্রিজটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, তাদের সাথে কথা না বলে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে NA জাকিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বান্দরবানের রোমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGED। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্য কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে,
কে কাজে আসবে। এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তো পিলার মধ্যে লাগাইছে, মানে যদি পিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি, করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। এলজিইডির তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ, বান্দরবান। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না, সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ভয় তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবারও লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্যটকদের ভিড়ে ভেনিস সহ উত্তর ইতালিতে যেন তিল ধারণের ঠাঁই নেই। দেশটিতে আগস্টের গরমের ছুটিতে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাসুদ রহমানের রিপোর্টে। ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, বন্ধ ইতালির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে করোনা ভাইরাসের জন্য ভ্রমণ কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে ইতালির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তাই ভ্রমণে বেরিয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির পর্যটন কর্পোরেশনের হিসাব মতে এবছর পর্যটকদের আগমনের কেন্দ্রবিন্দু ভেনিস। শুধু ভেনিসের মার্কোপোলো বিমানবন্দরে প্রত্যেক দিন 22,000 পর্যটকের আগমন ঘটে। এই প্রদেশে রয়েছে 4টি বিমানবন্দর। অনেক দিনের স্বপ্ন ছিল ভেনিসে ঘুরতে আসার। ভেনিস অনেক সুন্দর শহর, ভেনিসে এসে অনেক ভালো লাগলো। ছুটি চলতেছে, তাই পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে ভেনিস দেখার জন্য চলে আসলাম। আব্বু আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটি শহর। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতালিতে অধিকাংশই পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানে নিয়োজিত। তাই পর্যটক বৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। প্রথম রাউন্ডে 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোকে গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিপক্ষ ভেন্যু আগেই জানা ছিল, এবার দিনক্ষণ চূড়ান্ত। আগামী 17 অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ডে, আর পরের 8 দল নিয়ে হবে প্রথম রাউন্ড, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।
এবারের আসর অনুষ্ঠিত হবে দুটি পৃথক দেশে। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, এর একদিন পর স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। টাইগারদের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 21 অক্টোবর প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, এই ম্যাচটি হবে বিকেল 4টায়। প্রথম রাউন্ডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত সহজ হলেও প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। সব দলের মতো আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। টি-20 বিশ্বকাপের আগে কিছু সিরিজ খেলছি। যদি এগুলোতে আমরা ভালো খেলে জয়লাভ করি তবে অবশ্যই তা আত্মবিশ্বাস বাড়াবে। বিশ্বকাপে সব ম্যাচ সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। প্রসেস ঠিক রেখে ম্যাচগুলো জয়ের চেষ্টা করব। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে 23 অক্টোবর। দুই বৈরী প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এর একদিন পর 24 অক্টোবর। ইংল্যান্ড অস্ট্রেলিয়াও মুখোমুখি হবে গ্রুপ পর্বে। এই ম্যাচ হবে 30 অক্টোবর। আর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হবে 14 নভেম্বর। বড় কোনো অঘটন না হলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। অধিনায়ককে আশা দেখাচ্ছে দলের সাম্প্রতিক পারফরমেন্স। আমাদের দলের শক্তি অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্ট। দলে 5-6 জন অলরাউন্ডার আছে। পেসার ও স্পিনাররা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আশা করছি দলগতভাবে ভালো করা সম্ভব। সাকিব 1 নম্বর অলরাউন্ডার। দলের সেরা খেলোয়াড় মুশফিক মুস্তাফিজও পরিকল্পনার বড় অংশ নিয়েই আছে। আফিফ, শামীম, সোহানরাও ভালো করছে। বিশ্বকাপে যাবার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ সফরের কোভিড প্রটোকল ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের 2 সদস্যের প্রতিনিধি দল। 3 দিনের কোয়ারেন্টাইনে শেষ আগামী শুক্রবার কাজ শুরু করবেন তারা। 2 সদস্যের দলে একজন ডাক্তার ও একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন। মঙ্গলবার সকালে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় 5 তারকা একটি হোটেলে। আগামী 3 দিন 2 দফায় তাদের হবে কোভিড পরীক্ষা। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে অজিদের দেয়া কোভিড প্রটোকলই দেওয়া হবে ব্ল্যাক কাপদের। নিরাপত্তা ব্যবস্থা হবে 3 স্তরের। এই 2 সদস্যের দেয়া ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে 24 আগস্ট বাঘের ডেরায় পা রাখবে কিউইরা। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে হবে আগামী 1 সেপ্টেম্বর। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিনে রেকর্ড 329 জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি। আগস্টে লাফিয়ে বাড়ছে রোগী। এখনই নিয়ন্ত্রণ না করা গেলে পুরো ঢাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। এবং চট্টগ্রামে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে হুড়োহুড়ি, রাজধানীতেও উপচে পড়া ভিড়। করোনায় আবারও দেশে প্রায় 200 মৃত্যু, তবে কমেছে শনাক্তের হার। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।